ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের মহামুক্তি যে ব্যাচ, সেই ব্যাচের পরবর্তী ভিডিও তোমাদের সামনে চলে এসেছে। আজকে আমরা পড়াশোনা করব দুটি ভেক্টরের গুণ। গতদিন কিন্তু আমি তোমাদের ভেক্টরের প্রথম যে অধ্যায় ছিল সেই প্রথম অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাসটাকে শেষ করে দিয়েছি, কিছু হোমওয়ার্কও আমি তোমাদের দিয়েছিলাম। আজ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে, যে ক্লাসে আমি তোমাদের পড়াবো দুটি ভেক্টরের গুণ, অর্থাৎ ভেক্টরের প্রোডাক্ট। ওকে, চলো বেশি সময় তোমাদের কাছ থেকে নেব না, শুরু করব আজকের ক্লাস। সবাই খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও। দেখো, ভেক্টরের যে গুণ আছে সেই গুণ কিন্তু দুই প্রকার। নাম্বার 1 ডট গুণ বা স্কেলার গুণ, নাম্বার 2 ক্রস গুণ বা ভেক্টর গুণ, যেটা আমি সাইডে তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি প্রথম কোনো একটা টপিক যখন পড়াবো সেই টপিক্সের সমস্ত থিওরি আমি তোমাদের শেখাবো, এবং সেই থিওরি রিলেটেড যতগুলো অঙ্ক তোমাদের বইয়ে আছে সেই বইয়ের অঙ্ক, একই টাইপের অঙ্ক আমি পরপর সব করিয়ে দেবো। অর্থাৎ প্রথম আমি তোমাদের ডট গুণন শেখাবো, ডট গুণনের যত অঙ্ক বইতে আছে সেই অঙ্কগুলো পরপর শিখিয়ে নেব। তারপর গিয়ে ক্রস গুণন শেখাবো, সেই ক্রস গুণনের অঙ্কগুলো পরপর তারপর শেখাবো। অর্থাৎ যেটা আমি শিখবো সেই টাইপের যত অঙ্ক বই থেকে করা যাবে সব অঙ্ক আমি করে নেব। ক্লিয়ার? তাহলে কি হবে, তোমাদের শিখতে সুবিধা হবে। আমি যদি প্রথমেই সব থিওরি বলে দিই, অনেক সময় কি হয় তোমাদের সেটা মাথায় রেখে দিতে চাপ সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমি যেটা শেখাবো আগে সেই অঙ্কগুলো করে নেব। দেখো, আমি প্রথম তোমাদের শেখাবো ডট গুণ। কি শেখাবো? ডট গুণ, যার আরেক নাম হলো স্কেলার গুণ। স্কেলার গুণ, এই স্কেলার গুণ কি জিনিস? স্কেলার গুণ মানে যদি কোনো সময় এ ভেক্টর, তার মাঝখানে এরকম একটা রসগোল্লা, আর এই জায়গায় যদি বি ভেক্টর থাকে, এটাকে বলা হয় এ ডট বি ভেক্টর। এই এ ডট বি ভেক্টর মানে হলো মড এ মড বি আর কস থিটা। ওকে, যেখানে মডিউলাস ভ্যালু মানে ওই ভেক্টরের মান বা পরম মান, আর থিটা জিনিসটা কি, যদি কোনো সময় এইরকমভাবে একটা ভেক্টর থাকে, অর্থাৎ ধরে নাও এটা এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর। ক্লিয়ার? তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমাদের এ ডট বি মানে হলো মড এ, অর্থাৎ এটার মান, মড বি অর্থাৎ উপরেরটার মান, আর কস থিটা, যেখানে থিটাটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। এটাই হলো এ ডট বি এর আমাদের জ্যামিতিক তাৎপর্য। তোমাদের বইতে কোশ্চেন থাকতে পারে এ ডট বি এর জ্যামিতিক তাৎপর্যটা বোঝাও। ক্লিয়ার? তাহলে এ ডট বি মানে হলো এটা। এবার এই এ ডট বি নিয়ে কত কিছু আলোচনা আছে, এটা কি জিনিস সেটা ধীরে ধীরে আমরা শেখার চেষ্টা করব। ধরো কোনো এক জায়গায় ভালো করে শুনবে এবং খাতায় কিন্তু নোট করবে, যে জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করবে। দেখবে চ্যাপ্টারটা খুব সহজ হয়ে যাবে তোমার কাছে। মনে করো আমি এ ডট এ বের করার চেষ্টা করছি, এ ডট এ। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী আমি বলতে পারি এর মানটা কি হবে, মড এ আর কস থিটা। তাহলে এই যে কস, এবার ভাবো তো এ ডট এ নিয়েছি, অর্থাৎ এ যদি এই ভেক্টরটা হয়, তাহলে এ ভেক্টরের সঙ্গে এ নিজেই কত ডিগ্রি কোণ করে? 0 ডিগ্রি কোণ করে। তাহলে এ ডট এ মানে মড এ আর থিটার মান এখানে 0, তাই কস 0। তাহলে আমি কি বলতে পারি কস 0-র মান 1 হয়? কস 0-র মান কত হয়? 1 হয়। সেই জন্য আমি বলতে পারি এটাকে মড এ তার স্কোয়ার। তাহলে যদি কোনো সময় একই রকম দুটো ভেক্টরের ডট নাও, তাহলে তার মডুলাস ভ্যালুর স্কোয়ার লেখা যাবে, খাতায় যেন এক্ষুনি নোট হয়ে যায়। খুব গুরুত্বপূর্ণ সূত্র। অর্থাৎ কোনো জায়গায় যদি আমরা বি ডট বি লিখি, তাহলে তুমি এত কিছু হিস্ট্রি লিখবে না, তুমি ডাইরেক্ট এটাকে কি লিখবে? মড বি তার স্কোয়ার। সি ডট সি যদি আমরা লিখি, তাহলে সেটাকে আমরা কি লিখবো? মড সি তার স্কোয়ার। ক্লিয়ার? কথাটা কি পরিষ্কার হয়েছে? এইবার আমরা একটা তাৎপর্য শিখবো। কি তাৎপর্য? যে আমাদের এই এ ডট বি কে স্কেলার গুণ কেন বলা হয়, কেন বলা হয় সেটা একটু শেখার চেষ্টা করি। দেখো, এ ডট বি এটা মানে মড এ, আর এটা মানে হচ্ছে মড বি। মড মানে কি? একটা মান, সংখ্যা, 5 3 2 7 একটা সংখ্যা। তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আর কস থিটাও তো একটা সংখ্যা। তাহলে তিনটে সংখ্যা গুণ করলে অবশ্যই একটা সংখ্যা পাওয়া যায়, আর সংখ্যাকে কি বলা হয়? স্কেলার বলা হয়। সেই জন্য ডট প্রোডাক্টের আরেক নাম হলো স্কেলার গুণ। যখন আমি ভেক্টর প্রোডাক্টটা বোঝাবো তখন আমি তোমাদের বুঝিয়ে দেবো ভেক্টর প্রোডাক্টের আরেকটা নাম ভেক্টর গুণন কেন হয়। আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখাবো। আমি তো বলছি তোমরা আমাকে সময় দাও, তোমাদের অন্য কোনো জায়গায় যেতে হবে না, অন্য কোনো প্ল্যাটফর্ম, কোনো চ্যানেল তোমাদের ফলো করার কোনো প্রয়োজন হবে না।
এখানে তোমরা দেখো হয়তো সিস্টেম শুরু করতে আমার একটু সমস্যা হয়েছিল, যে প্রথম আমি কিভাবে সিস্টেমটা শুরু করব তার জন্য অনেকটা সময় আমার নষ্ট হয়ে গেছে। কিন্তু ক্লাস যখন আমি দেওয়া শুরু করেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ধারাবাহিকভাবে ক্লাস কিন্তু আসতে শুরু করেছে। সুতরাং তোমরা আমার প্রতি কিন্তু আস্থা রাখতে পারো, এটুকু আমি বলবো যে আস্থা রাখা যেতে পারে। ওকে, চলো এবার এগিয়ে যাব। তাহলে আমরা এখানে প্রথম কি শিখলাম, এ ডট এ মানে আমাদের মড এ তার স্কোয়ার, বি ডট বি মানে মড বি তার স্কোয়ার, সি ডট সি মানে মড সি তার স্কোয়ার। এইবার এই লজিকের উপর ভিত্তি করে আমি কি এটাও বলতে পারি, যদি একই রকম দুটো ভেক্টরের আমরা ডট গুণন করি, অর্থাৎ এ প্লাস বি মনে করো আমি নিয়েছি কোনো জায়গায়, তার সঙ্গে আবার এ প্লাস বি এরই ডট প্রোডাক্ট করলাম, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুটো ভেক্টর যোগ করলে একটা ভেক্টর পাওয়া যায়। তাহলে মনে করো এই জায়গায় যেরকম ভেক্টর রয়েছে এই জায়গাও সেরকমই ভেক্টর রয়েছে, যেরকম ভেক্টর রয়েছে সেরকমই ভেক্টর থাকলে তাকে মডিউলাসের এ স্কোয়ার লেখা যায়। যেরকম ভেক্টর সেরকম ভেক্টরের মাঝে যদি ডট দেওয়া হয় তাহলে তার মডিউলাসের কি লেখা যায়, এ স্কোয়ার লেখা যায়। তাহলে এই ফর্মুলাটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, মনে যেন থাকে, আমাদের অঙ্ক করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। এটা খাতায় নোট করে রাখবে। যদি কোনো সময় এরকম দেখো যে মড এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেটাকে সঙ্গে সঙ্গে লেখা যাবে এ প্লাস বি ডট এ প্লাস বি। ধরো কোনো জায়গায় লেখা রয়েছে মড এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সঙ্গে সঙ্গে ওটাকে লিখে দেবে কি এ মাইনাস বি ডট এ মাইনাস বি। ক্লিয়ার সবার কাছে? এইবার এই লজিকের উপর ভিত্তি করে আমি ধীরে ধীরে তোমাদের চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করব। অঙ্ক হলো মজার বিষয়, মজা করে যদি পড়া যায় তাহলে অঙ্কের মতো সহজ কিছু হয় না। ওকে, আমার কাজ হলো সহজ করে তোমাদের কাছে উপস্থাপন করা, শুধু ফোকাসটা এইদিকে রাখো, বাদ বাকি দায়িত্ব আমার। চলো এবার সামনের দিকে এগোই। তাহলে দেখো, তাহলে আগে আমি কি পেয়েছিলাম, আমি পেয়েছিলাম এ ডট এ, এটা মানে হলো মড এ তার স্কোয়ার। এই লজিকের উপর কি কি শেখা যায় সেটা এবার একটু শেখার চেষ্টা করব। ধরো আমরা যদি কোঅর্ডিনেট অ্যাক্সিসটা আঁকি, এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের এইটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর আছে নির্দিষ্ট, তার নাম কি, তার নাম হলো আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাহলে আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ রয়েছে একটা নির্দিষ্ট একক ভেক্টর এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর। মনে করো কোনো জায়গায় আমি নিয়েছি আই ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে এই লজিক অনুযায়ী আমাদের কি হওয়া উচিত, আমাদের হওয়া উচিত মড আই ক্যাপ তার স্কোয়ার, এটাই হওয়া উচিত। এই যে এইগুলো তো প্রমাণ করে দিয়েছি আমি, মড আই ক্যাপ তার স্কোয়ার। আচ্ছা সোনামণিরা, এই আই ক্যাপটা কী জিনিস, আই ক্যাপ হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। কি জিনিস, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। একক কথাটার উপর জোর দাও। একক শব্দের অর্থ হলো এক। একক ভেক্টর কাদের বলা হয়, যে ভেক্টরের মান হলো এক, তাই তো? অর্থাৎ কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে পরে একক ভেক্টর হয়ে যায়, ভাগ করলে অবশ্যই তার মান এক হয়ে যায়। তাহলে একক ভেক্টরের মান কত হয়, এক হয়। তাহলে আমি বলতে পারি মড আই এর মান কত হবে, এক হবে। তাহলে আমি কত পেলাম, এটা 1 পেলাম। তাহলে সহজ ভাষায় আমি দেখতে পেলাম আই ডট আই এর মান হলো 1। অনুরূপে আমি যদি বলি জে ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে নিশ্চয়ই মড জে ক্যাপ তার স্কোয়ার, সেটা মানেও কত হবে, 1, কারণ জে ক্যাপও একটা একক ভেক্টর আর একক ভেক্টরের মডুলাস 1 হয়। অনুরূপে যদি আমি কে ক্যাপ ডট কে ক্যাপ দিই তাহলে সেটা মড কে ক্যাপ তার স্কোয়ার, সেটা মানেও 1। তাহলে আমি বলতে পারি কি এই কথাটা, যদি কখনো এই আই জে কে ক্যাপ নিজের সঙ্গে ডট প্রোডাক্ট হয়, সঙ্গে সঙ্গে তার ভ্যালু হয়ে যাবে 1। পরিষ্কার কথাটা খাতায় যেন নোট হয়ে যায় একদম। এবার নিজের সঙ্গে ডট প্রোডাক্ট হলে তো 1 হয়, যদি আমি উল্টো পাল্টা ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে সেটা একটু বুঝিয়ে দিই। ধরো আমি আই ক্যাপ তার সঙ্গে ডট প্রোডাক্ট করছি জে ক্যাপ, তাহলে এই লজিক অনুযায়ী আমাদের কি হওয়া উচিত, মড আই ক্যাপ মড জে ক্যাপ আর কস এদের মধ্যবর্তী থিটা। তাহলে স্বাভাবিকভাবে ভাবো তো, আই ক্যাপ মানে কি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, জে ক্যাপ মানে কি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি থাকে, 90 ডিগ্রি থাকে, তাই তো? তাহলে আমি কি বলতে পারি আই ডট জে নিলে পরে মড আই মড জে, আর এই জায়গায় থিটাটা হবে 90 ডিগ্রি। আর কস 90-র মান কত জানি আমরা, কস 90-র মান একটা 0। তাহলে 0 যদি কারোর সঙ্গে গুণ করি সেটা কত হয়ে যাবে, 0। তাহলে আই ডট জে করে কত পেয়েছি, 0। আমি যদি জে ডট কে নিই, জে ডট কে নিলাম, তাহলে সঙ্গে সঙ্গে দেখো তো সেমভাবে এই জায়গাও বলতে পারি মড জে ক্যাপ
মড কে ক্যাপ, আর এখানে কস, জে মানে ওয়াই অক্ষ আর জে কে মানে হচ্ছে জেড অক্ষ। ওয়াই এবং জেডের মধ্যে অনুরূপভাবে 90 ডিগ্রি কোণ থাকে, তাহলে এখানেও 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রেও এর মান 0 আর এর মান 1 আর এর মানে 1 সব গুণ করলে হয়ে যাবে কত? 0। তাহলে স্বাভাবিক বুদ্ধি কি মাথার মধ্যে এটা এসেছে? যখনই আমি উল্টো পাল্টা ডট প্রোডাক্ট নেব, এটার সঙ্গে এটা ডট নিলে এটা 90 ডিগ্রি, কস 90 এর মান 0 অর্থাৎ 0। এটার সঙ্গে এটা ডট নিলে এটাও 90 ডিগ্রি, তাহলে এখানেও 0 হবে। এটার সঙ্গে এটা ডট নিলে এখানেও 90 ডিগ্রি, তাহলে সেটাও 0 হবে। তাহলে আমরা স্বাভাবিক অবস্থায় বুঝতে পেরেছি যদি অনুরূপ কোনো ভেক্টরের ডট প্রোডাক্ট নিই তাহলে তার মান হবে মড তার স্কোয়ার। যদি একক ভেক্টরের মধ্যে সেম একক ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট নিই তার মান হবে 1, আর উল্টো পাল্টা করে ডট প্রোডাক্ট নিলে তার মান হয়ে যাবে 0। এই কনসেপ্টটা যেন মাথায় থাকে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে কি করে ডট প্রোডাক্টের অঙ্কটা করতে হয় সেই জিনিসটা কিন্তু এবার আমি শেখানোর চেষ্টা করব। টোটাল জিনিসটা যেন মাথার মধ্যে সেভ হয়ে যায়। কোনো সময় কিন্তু এমনভাবে চলবে না যে আমি এটা দেখছি শুধুমাত্র, আমার ভিডিওটা তুমি শুধু দেখছো এখন, ও পরে ঠিক টুকে নেবো, সেই কাজ কিন্তু কোনোদিন হয় না। তোমাকে যেটা করতে হবে যখনের কাজ তখনই করতে হবে। কোনো কাজ যদি তুমি ফেলে রাখো জীবনে সেই কাজ আর হবে না কিন্তু। এইবার ডট প্রোডাক্ট কী করে করতে হয় এই লজিকের উপর ভিত্তি করে আমি তোমাদের শেখাবো। তোমরা হয়তো অনেকেই প্রাইভেট টিউশনে শিখে নিয়েছো ডট প্রোডাক্ট মানে এইটা হয়, স্যার শিখিয়ে দিয়েছে যে এটার সঙ্গে এটা গুণ করতে হয়, ওটার সঙ্গে এটা গুণ করতে হয়, কিন্তু জিনিসটা কেন করতে হয় এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যে ফিলিংসটা আসবে ততক্ষণ পর্যন্ত অঙ্কের কোনো মজা কিন্তু তোমরা পাবে না। আর এই ফিলিংসগুলো আনার জন্যই তো আমার চ্যানেলের নাম দিয়েছি ফিল দ্য ম্যাথ, অর্থাৎ অঙ্কটাকে অনুভব করতে শেখো। যখন তুমি অঙ্কটাকে অনুভব করতে শিখবে তখনই কিন্তু অঙ্কটা তোমার কাছে ইজি হয়ে যাবে। তাহলে এগোই সামনের দিকে। আমি দেখো, আমি তোমাদের বই থেকে একটা উদাহরণ নিয়েছি কি নাকি এ একটা ভেক্টর বলে দেওয়া আছে, বি একটা ভেক্টর বলে দেওয়া আছে। তোমাদের বলেছে এ ডট বিটা নির্ণয় করো। কি করে এ ডট বিটা নির্ণয় করতে হয় সেটা আমি শেখাই। তাহলে আমি এই যে লিখছি এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এ ভেক্টর মানে এইটা, এই যে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, তার সঙ্গে ডট প্রোডাক্ট করবো i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস k ক্যাপ। হলো? ক্লাস 7-এ আমরা যেভাবে গুণ শিখেছিলাম অনুরূপে এখানে গুণ করবো, একদম যেমন করে গুণ শিখেছিলাম। এ প্লাস বি আর বি প্লাস সি এর সঙ্গে আমরা কিভাবে গুণ করতাম, মনে করো কোনো জায়গায় রয়েছে এ প্লাস বি আর এখানে রয়েছে সি প্লাস ডি। কীভাবে গুণ করতাম, এর সঙ্গে সি নিতাম, তারপরে এর সঙ্গে ডি নিতাম, আবার কি করতাম বি এর সঙ্গে সি নিতাম, আবার বি এর সঙ্গে ডি নিতাম, তাই না? বি এর সঙ্গে ডি নিতাম। তাহলে এইটা যেভাবে গুণ করেছি এই জায়গাও সেমভাবে গুণ করব। এই সংখ্যাটার সঙ্গে এটা, এই সংখ্যাটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, আবার দ্বিতীয়টার সঙ্গে 3টে, আবার তৃতীয়টার সঙ্গেও 3টে গুণ করব। তাহলে আমি বোঝানোর চেষ্টা করি। 2i আর এই i, এই যে লিখছি 2i, এই জায়গা মাঝখানে ডট আছে তাই তোমাকে ডট দিতেই হবে, কিন্তু ডট থাকলে ডট যদি না দাও তাহলে তুমি কিন্তু ডটের মতো দেখতে একটা 0 পেয়ে যাবে। আচ্ছা, 2i এর সঙ্গে এইটা যদি নিই প্লাস 2i ডট জে, 2i এর সঙ্গে যদি কে নিই প্লাস 2i ডট কে। ক্লিয়ার? তারপর রয়েছে, আমি ডান দিকেটা একটু মুছে দিই তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো, তারপরে এবার মাইনাস জে দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস জে ডট আই মাইনাস জে ডট জে, এই যে জের সঙ্গে এটা নিলাম, আবার জের সঙ্গে কে নেব, মাইনাস জে ডট কে। এবার 2k এর সঙ্গে আবার এটা গুণ করছি, 2k ক্যাপ ডট আই ক্যাপ, 2k এর সঙ্গে এটা গুণ করছি, 2k ক্যাপ ডট জে ক্যাপ, আবার এটার সঙ্গে এটা গুণ করছি, প্লাস 2k ক্যাপ ডট কে ক্যাপ। এবার একটা জিনিস এখানে খেয়াল করবে, দেখো আমি যখন এই দিক থেকে এগোচ্ছি না, দেখো এই প্রথম এই সংখ্যাগুলো সব প্রথমে লিখেছি। তোমাকেও কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এই দিকে যে সংখ্যাটা থাকবে সেটাকে প্রথমে লিখতে হবে। অন্য কোনো সংখ্যা যদি লেখো তাহলে কিন্তু ভেক্টরের ক্ষেত্রে এটা হবে না, মনে থাকে যেন এই কথাটা। এইবার মজার বিষয় দেখো, এখানে i ডট আই আছে, এর আগেই আমি তোমাদের কি শিখিয়েছি সোনামণিরা, i ডট আই সেম জিনিস থাকলে সেটা 1 হয়, আর উল্টো পাল্টা করলে সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে সেম কোথায় কোথায় আছে আমি একটু দাগাই, এই জায়গা সেম আছে, আর কোথায় আছে এই জায়গা সেম আছে, আর কোথায় আছে এই জায়গা সেম আছে। তাহলে এই 3টে বাদে বাদ বাকি সব দেখো উল্টো পাল্টা রয়েছে। উল্টো পাল্টা থাকলেই তার মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে বাদ বাকি সব 0 হয়ে যাবে, শুধু এই জায়গাগুলো থাকবে। 2 এই যে পড়ে রইল i ডট আই মানে 1, তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, সেটা লেখার দরকার হয় না।
এই জায়গা চলে এলাম, জে ডট জে এর মান কিন্তু 1 আর সামনে রয়েছে -1, তাই এখানে -1 হলো। আবার এখানে রয়েছে 2 আর কে ডট কে মানে হচ্ছে 1, তাহলে আমি বলতে পারি ওখানেও পড়ে রয়েছে 2, তাহলে 2 আর 2 যোগ করলে হয় 4, তার থেকে 1 বিয়োগ হয়ে গেলে থাকে হচ্ছে 3। তাহলে এটাই হলো আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর, এদের ডট প্রোডাক্ট। পরিষ্কার কথাটা? তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে দেখো বাদ বাকি সব কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তাহলে আমাদের সেন্স অফ হিউমারকে যদি আমরা জিজ্ঞাসা করি, এই বাদ বাকি জিনিসগুলো যখন শূন্য হয়ে যাচ্ছে তাহলে আমি ওটা কেন গুণ করব, আমার সময়টা কেন নষ্ট করব? তাহলে যদি ওইগুলো গুণ না করি তাহলে কিভাবে গুণটা করব স্যার, সেটা তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে। সেটাই এবার উত্তরটা দেখো। এই যে এ ভেক্টর বলে দেওয়া ছিল কত, 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ আর 2k ক্যাপ, আর বি ভেক্টর বলে দেওয়া ছিল কত, i ক্যাপ প্লাস জে ক্যাপ আর প্লাস কে ক্যাপ। দেখো আমার ব্রেন তোমাদের মতো অতটা উন্নত নয়, আমি কিন্তু সত্যিই খুব কম বুঝি জন্য আমার অঙ্কটা কীভাবে সহজ করা যেতে পারে আমার টার্গেটই হচ্ছে ওটা। আমি সবসময় ডট প্রোডাক্ট করার সময় এবং উপরে আর নিচে বাতিয়ে নিই, তাতে আমার সুবিধা কি হয়, আমি দেখলাম একই জাতীয় রাশিতে যদি আমি গুণ করি সেটা হবে 1 আর বাদ বাকি সব 0 হয়ে যাবে। তাহলে একই জাতীয় রাশিগুলো পরপর সাজিয়ে লিখব, তাতে সুবিধা হবে কি, এই 2 আর 1 গুণ করলে কত হবে 2, আর আই গুণ করলে 1 লেখার দরকার হয় না। আবার জে আর জে গুণ করলে কত হবে 1, আর এখানে রয়েছে -1 আর +1 গুণ করলে কত হবে -1। সেমভাবে 2 আর 1 গুণ করলে কত হয় 2, কে আর কে গুণ করলে হয় 1, তাহলে 1 লেখার দরকার নেই। তাহলে উপর নিচে যদি এভাবে সাজে নিই আমার দেখে গুণ করতে খুব সুবিধা হবে। দেখো তো এই জিনিসটাই এই জায়গা ছিল, তাহলে এত বড় ইতিহাস লেখার তো কোনো দরকার নেই। ডট প্রোডাক্ট মানে কি, যার সঙ্গে তাকেই শুধু গুণ করবো আর কিচ্ছু না। অনুরূপ যে ভেক্টরটা রয়েছে সেই ভেক্টরের সঙ্গেই শুধু গুণ করব। আয়ের সঙ্গে আই, জের সঙ্গে জে, কের সঙ্গে কে, বাদ বাকি সব কি হয়ে যাবে 0। দেখো আয়ের সঙ্গে জে নিলে 0, কে নিলে 0, আবার এইভাবে নিলেও সব 0 হয়ে যাবে। তাহলে অনুরূপ ভেক্টরটাকে শুধু গুণ করব। সেজন্য আমি খুব বুদ্ধিমান তো নই তোমাদের মতন, আমি কি করি উপরে আর নিচে পাতিয়ে নিই, পাতিয়ে নেওয়ার পর যার সঙ্গে তাকে দেখে দেখে আমার গুণ করতে খুব সুবিধা হয়। তাহলে এটাকেও হিসাব করলে কত পাবো 3। তাহলে এই যে এ ডট বি তোমরা দেখলে সেই এ ডট বিটা কিন্তু এইভাবে বের করতে হয়। পরিষ্কার সবার কাছে? তাহলে আমি এবার আরেকটা অঙ্ক দেবো, আমি অঙ্কটা করার আগে যেন তোমাদের ডট প্রোডাক্টটা করা হয়ে যায়, আমি শুধু বোর্ডে প্রশ্নটা লিখে দেবো, লেখার সঙ্গে সঙ্গে যেন তোমাদের হয়ে যায়। পরিষ্কার? তাহলে এগোই সামনের দিকে। আমি দেখো এখানে আমি আরেকটা উদাহরণ নিয়েছি, এটাও কিন্তু তোমাদের বই থেকে নিয়েছি আমি, কি নাকি এ ভেক্টর এটা এবং বি ভেক্টর এটা, বলেছে এদের ডট প্রোডাক্ট নির্ণয় করো। তাহলে ডট প্রোডাক্টটা তোমরা সবাই পারবে, আমিও লিখি এ ডট বি। দেখি আমি আগে লিখতে পারি না, তোমরা আগে লিখতে পারো। এ ডট বি, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, 5 এর সঙ্গে -2, -5 আর -2 গুণ করলে এখানে 10 হয়, 3 এর সঙ্গে -4 গুণ করলে -12 হয়। আর আই এইগুলো লিখবো না, জে লিখবো না, কে লিখবো না, কারণ ওগুলো মানে তো 1, সেজন্য ওগুলো আর লিখছি না। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা কত পেয়েছি 0। আচ্ছা একটা মজার বিষয়, 0 পেয়েছি যেন আমার মাথায় কিন্তু আবার আরেকটা থিওরেম এসে গেছে। কেমন থিওরেম এসে গেছে? আমি দেখলাম এ ডট বি মানে 0 পেয়েছি, তাই তো? আমি যদি তোমাকে বলি আচ্ছা আমাদের যে এই জায়গায় স্টুডেন্ট আছে, মনে করো আমি শ্রেষ্ঠাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শ্রেষ্ঠা তুমি বলো তো মড এর মান কত? আমি যদি তোমাকে বলি মড এর মান কত, তুমি সঙ্গে সঙ্গে কত বের করবে শ্রেষ্ঠা? সঙ্গে সঙ্গে এখানে √এর স্কোয়ার অর্থাৎ 4, এর স্কোয়ার অর্থাৎ কত রয়েছে 25, আর এর স্কোয়ার অর্থাৎ 9, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি 25 আর 4 34 আর 4 কত হয় 38। শ্রেষ্ঠা বললো এটা 38। এবার যদি আমি সৌরভকে জিজ্ঞাসা করি, আচ্ছা সৌরভ বলো তো মড বি, তার মড বি এর মান কত হবে? মড বি, সঙ্গে সঙ্গে সৌরভ এটার কি করবে? মডুলাস বের করবে। তাহলে মডুলাস যদি আমরা বের করি, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার হবে 4, আর 4 এর স্কোয়ার কত হবে 16, 16 আর 4 20, আর 1 কত হলো 21। এবার আমাদের ব্রেনকে যদি আমরা জিজ্ঞাসা করি, আচ্ছা এ ডট বি এর মান কত পেয়েছি 0, মড এ এর মান পেয়েছি কত √38, মড বি কত পেয়েছি √21। তাহলে যদি বলা হয় এই যে থিটা, সেই থিটাটা তুমি নির্ণয় করো, তাহলে এই ফর্মুলায় যদি আমি বসিয়ে দিই নিশ্চয়ই থিটাটা বেরিয়ে যাওয়া উচিত, কারণ এটাও জানি এটাও জানি এটাও জানি, এই জায়গায় এই জিনিসটা অজানা আছে। তাহলে ওদের মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে। তাহলে আমরা সূত্রটা একটা তৈরি করতে পারি cos থিটা। সেই cos থিটা মানে কি এ ডট বি বাই নিচে কি বসবে ওদের মডুলাস মড এ মড বি, তাই তো? তাহলে এইবার এই cos থিটার ভ্যালুটা বের করার চেষ্টা করব আমরা, সেটার জন্য আমি ডান দিকে করার চেষ্টা করছি। এরপরে এই যে cos থিটা আমি লিখলাম,
cos থিটা ইজ ইকুয়াল টু a ডট b কত পেয়েছি, a ডট b কিন্তু আমি 0 পেয়েছি, তাই 0 বসালাম। নিচে কত পেয়েছি, মড এ মানে রুট ওভার 38, তাহলে রুট ওভার 38 ইন্টু মড বি কত পেয়েছি, মড বি হলো রুট ওভার 21 হলো। তাহলে 0 বাই সামথিং এর মান কত হয়, অলওয়েজ 0 হয়। তাহলে আমি বলতে পারি cos থিটার ভ্যালু পেয়েছি আমরা 0। এবার নিজেকে প্রশ্ন করো তো cos কত ডিগ্রির মান 0 হয়, cos কিন্তু 90 ডিগ্রির মান 0 হয়। তাহলে যদি কোনো সময় তোমাকে বলে দুটি ভেক্টর দিয়ে দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করো, সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি, a ডট বি কী করে বের করতে হয় শেখালাম, মড এ মড বি, মড এ কী করে নির্ণয় করতে হয় আমি পরপর 4খানা ভিডিও দিয়েছি, মড বি কী করে নির্ণয় করতে হয় সেটাও তোমরা জানো। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি বাই মড এ মড বি করে এটা সমাধান করবে, সমাধান করলে দেখবে থিটার মান অনায়াসেই বেরিয়ে যাবে। তাহলে এটাও কিন্তু একটা নোট খাতায় লিখে রাখবে, থিটার মান বের করতে হলে cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি বাই মড এ মড বি, মনে থাকবে তো? আচ্ছা দেখো, যদি কোনো সময় মন দিয়ে দেখবে কিন্তু আবার আমি আরেকটা মানে একটার থেকে আরেকটাই এক পর করে এগোবো, এমন করে এগোবো যেন তোমাদের মাথায় পরপর গেঁথে থাকে। আমি তো বলছি তোমরা এই চ্যানেলটাকে ফলো করো, সব শিখতে পারবে, আমার দায়িত্ব শেখানোর। দেখো আমি এই জায়গায় a ডট বি করে কত পেয়েছি, 0। cos থিটাটাকে ভালো করে ফলো করো, খুব মন দিয়ে ফলো করো। cos থিটা মানে কি রয়েছে, a ডট বি বাই মড এ মড বি। যদি কোনো সময় a ডট বি এর মান 0 হয়ে যায়, এই মড এ মড বি তো 0 কোনোদিন হতে পারে না। কেন হতে পারে না, মড মানে তো দৈর্ঘ্য, কোনো ভেক্টরের দৈর্ঘ্য যদি 0 হয়ে যেতে সে ভেক্টরই তো থাকবে না। ভেক্টর যদি না থাকে তাহলে তার মধ্যবর্তী কোণ তুমি কি করে নির্ণয় করবে? তাহলে যদি কোনো সময় a ডট বি 0 হয়ে যায়, তাহলে আমি বলতে পারি উপরে 0 বসবে, তার ফলে পুরো ভ্যালুটা কি হয়ে যাবে, 0। তখন আমি দেখলাম থিটার মান কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমি ব্যাকভাবে নিজের মনকে কি এটা বোঝাতে পারি যে যদি কোনো সময় a ডট বি 0 হয়ে যায় তাহলে অবশ্যই ওদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে a ভেক্টর আর b ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে আমাকে যদি কোনো সময় বলে প্রমাণ করো a ভেক্টর আর b ভেক্টর পরস্পর লম্ব, তুমি কি প্রমাণ করবে, a ডট বি ইজ ইকুয়াল টু 0। নোটটা লিখে নাও, a ডট বি ইকুয়াল টু 0 হলে তারা পরস্পর লম্ব হয়, তার প্রমাণ কিন্তু এখানে আমি দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছো তো? তাহলে এগোবো সামনের দিকে। আমি কি বললাম কথাটা, যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে। এই থিওরির উপর বেস করে কি অঙ্ক হতে পারে সেটা আবার আমি একটু দেখাই তোমাদের বই থেকে। এগিয়ে যাই সামনের দিকে। দেখো এখানে আমি একটা উদাহরণ নিয়েছি। কেমন উদাহরণ, তোমাকে জিজ্ঞাসা করেছে প্রমাণ করো এই ভেক্টর দুটি পরস্পর লম্ব। আরে ভাই, এই ভেক্টর দুটো যদি পরস্পর লম্ব হয় আমি কি শেখালাম তোমাদের, কি শিখিয়েছি, যে যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের ডট প্রোডাক্ট কি হতে হবে, 0 হতে হবে। তাহলে আমি ডট প্রোডাক্টটা বের করি, a ভেক্টর ডট বি ভেক্টর। সবসময় উপরে এবং নিচে লেখার চেষ্টা করবে, তাতে কি হবে, তোমার চোখ দিয়ে দেখে অঙ্কটা করতে সুবিধা হবে, চোখ দিয়ে দেখে অঙ্কটা করতে পারবে। 2 দিয়ে যদি এটাকে গুণ করি সেটা হবে 2, এই 1 দিয়ে যদি একে গুণ করি সেটা হবে 1, -1 দিয়ে 3কে যদি গুণ করি -3। তাহলে আমি দেখতে পাচ্ছি 3 - 3 মানে হলো 0। তাহলে a ডট বি কত পেয়েছি, 0। এবার ভাষাটা কিভাবে লিখতে হবে তাহলে স্যার, ভাষাটা লিখতে হবে যেহেতু a ডট বি ইজ ইকুয়াল টু 0 অতএব a পারপেন্ডিকুলার b। ক্লিয়ার কথাটা? তাহলে আমাদের লম্ব প্রমাণ করতে বললে a ডট বি ইজ ইকুয়াল টু 0 হবে। যদি কোনো সময় লম্ব বলে দেওয়া থাকে, যদি কোনো সময় লম্বটা বলে দেওয়া থাকে তাহলে ডট প্রোডাক্ট 0 হবে, সহজ কথাই। তাহলে এই যে টপিক্সটা আমি বললাম, এই টপিক্সের উপর ভিত্তি করে তোমাদের বইতে দেখো কত সুন্দর সুন্দর অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। যে টপিক্সটা আমি পড়াবো বলেছি বইতে সেটা কোথায় আছে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে এই টপিক্সের উপর ভিত্তি করে দেখো তোমাদের বইতে যদি পেজ নাম্বার 36 বের করো, পেজ নাম্বার 36-এর 3 দাগের অঙ্কটা দেখো রয়েছে, 4 দাগের অঙ্কটা রয়েছে, 5 দাগের অঙ্ক রয়েছে, 6 দাগের অঙ্ক রয়েছে, 7 দাগের অঙ্ক রয়েছে, 8 দাগ পর্যন্ত, একদম 8 দাগ পর্যন্ত তোমরা এই সব অঙ্ক করতে পারবে। তাহলে তোমাদের যে পেজ নাম্বার কত বললাম, 36-এর 1 দাগ থেকে শুরু করে 8 দাগ পর্যন্ত হুবহু এই থিওরির উপর সমস্ত অঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এই থিওরির উপর বেস করে আমি কয়েকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিই, তারপর বইয়ের অঙ্ক তো আলাদা করে আমি আবার দেখাবো, দাগ নাম্বার ধরে ধরে আমি দেখাবো অবশ্যই। এমন ধরো তোমাকে বললো কোনো এক জায়গায়, দেখো এই জায়গায় একটা প্রশ্ন নিয়েছি, প্রশ্নটাতে কি বলেছে, a ভেক্টর এবং b ভেক্টর
এই ভেক্টর দুটি পরস্পর লম্ব যদি হয় তাহলে এই এম এর মান নির্ণয় করো। মানে একদম বাচ্চাদের মতো প্রশ্ন দিয়ে দিয়েছে। এটা তোমাদের বইয়ের কত নম্বর প্রশ্ন? বইয়ের 5 দাগের 1 দাগ, 36 নম্বর পেজের 5 দাগের 1 দাগের অঙ্ক। আরে ভাই যদি লম্ব হয় তাহলে এদের ডট প্রোডাক্ট কত হবে? 0 হবে। তাহলে এই জায়গায় লিখছি ভাষাটা, যেহেতু এ পারপেন্ডিকুলার বি, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। লিখতে পারি এটা, এ ভেক্টর ডট বি ভেক্টর করলে 3m, এটার সঙ্গে এটা গুণ করলে +4, এটার সঙ্গে এটা গুণ করলে -7 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি কি 3m - 3 ইজ ইকুয়াল টু 0, 3m ইজ ইকুয়াল টু 3 আর m ইজ ইকুয়াল টু 1। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে তোমাদের বইতে যে অঙ্কগুলো রয়েছে এরপরে দেখলাম আরও 2-3টে সেম টাইপের অঙ্ক দিতে হয়েছে। তো এই অঙ্ক করার কোনো দরকার হয়? শুধু টাইম নষ্ট ছাড়া আর কিচ্ছু না। তাহলে আমি বারবার বলছি, আমার ক্লাসের প্রথম ভিডিও যেটা হয়, অর্থাৎ কোনো একটা চ্যাপ্টারের প্রথম ভিডিও যেটা হয়, সেটা যদি তুমি মন দিয়ে দেখতে পারো তোমার কাছে পুরো বই জল ভাত হয়ে যাবে। বইয়ের কোনো অঙ্ক আমি যেগুলো করে দিচ্ছি দেখতেই হবে না, নিজেই সব পারবে। দেখো তোমার মনের মধ্যে কতটা কনফিডেন্স গ্রো হয়ে গেছে অলরেডি। তোমার বইয়ের পেজ নাম্বার 36 বের করো, দেখো বের করলে তুমি একাই চেষ্টা করলে সব অঙ্ক পারবে। তাহলে আমি এই ডট প্রোডাক্টের উপর ভিত্তি করে কি কি লজিক হতে পারে সেটা আমি তোমাদের শিখিয়েছি। এবার এই ডট প্রোডাক্টের উপর ভিত্তি করে আমাদের স্কেলার অভিক্ষেপ বলে একটা অভিক্ষেপ হয়, সেই জিনিসটা বের করতে হয়। সেটা আমি ক্রস প্রোডাক্ট শেখানোর পরে করব। এই ডট প্রোডাক্টের জাতীয় যত অঙ্ক আছে বইতে, আমি সেই অঙ্কগুলো এবার পরপর করার চেষ্টা করছি। ক্লিয়ার সবার কাছে? তাহলে সবাই বইটা বের করো, বইয়ের পেজ নাম্বার 36 বের করো, আমি বোর্ডটা ততক্ষণ পরিষ্কার করে ফেলি। দেখো বইয়ের পেজ নাম্বার 36 এর 1 দাগে কি বলেছে, দুটি ভেক্টরের স্কেলার গুণের সংজ্ঞা দাও। যেটা আমি প্রথমে দিয়ে দিয়েছি, স্কেলার গুণের সংজ্ঞা অর্থাৎ ডট প্রোডাক্টের সংজ্ঞা, তার জ্যামিতিক ব্যাখ্যাও আমি বুঝিয়েছি। এবং ভেক্টরের স্কেলার গুণ যে বিনিময় নিয়ম মেনে চলে সেটা তোমরা প্রমাণ করো বা সেটা একটু আলোচনা করো। তাহলে দেখি আমরা ভেক্টরের স্কেলার গুণটা বিনিময় নিয়ম মেনে চলে কিনা। দেখো কোনো এক জায়গায় রয়েছে এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা মানে কি শিখিয়েছি, মড এ মড বি কস থিটা, যেখানে থিটা জিনিসটা কি, ওদের মধ্যবর্তী কোণ, যে ছবিটা আমি মুছে দিয়েছি। বিনিময় নিয়ম মানে এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ হচ্ছে কিনা, এটাই জাস্ট চেক করা। তাহলে আমি যদি এবার বি ডট এ নিই, বি ডট এ মানে কি, এখানে লেখা যাবে মড বি মড এ, আর সেই নিশ্চয়ই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়ে যাবে না, কস থিটাই হবে। এ ডট বি মানে মড এ মড বি কস থিটা, বি ডট এ মানে মড বি মড এ কস থিটা। এই দুটোকে আলাদা দেখে তোমার মনে হচ্ছে? আলাদা তো না, এটা 2 আর এটা যদি 3 হয়, 3 দুগুণ 6, এই জায়গায় 3 রয়েছে, এই জায়গায় 2 রয়েছে, 3 দুগুণ 6 একই জিনিস। তাহলে আমরা বলতে পারি কি, অবশ্যই কি হয়, এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ। তোমরা কিন্তু লিখতে পারবে, অর্থাৎ ডট প্রোডাক্ট যেদিক খুশি তুমি করো না কেন একই ভ্যালু পাবে। ডট প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে প্রশ্ন নাম্বার 1 যেটা ছিল সেটা আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 2 নম্বর প্রশ্নটা দেখি। দেখো 2 দাগে কি বলেছে, 2 দাগে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত ভেক্টর দুটির স্কেলার গুণ ও ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। দেখো 2 দাগের এই 3 দাগ এবং 2 দাগ এই দুটো কিন্তু অলরেডি আমি করিয়ে দিয়েছি তোমাদের। উদাহরণ যখন দেখিয়েছিলাম এই দুটোই উদাহরণ দিয়েছিলাম, তবুও আমি 2 দাগের 1 দাগ আবার করে কিভাবে খাতায় লিখতে হবে পরপর করে বুঝিয়ে দিচ্ছি। আর যেহেতু ওই দুটো আমি করে দিয়েছি, ওই দুটো কিন্তু আমি স্কিপ করছি, জাস্ট এই ভিডিওতেই তো বললাম, উদাহরণ দিয়েছিলাম ওই দুটোই। তাহলে আমি 2 দাগের 1 দাগটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 দাগের 1 দাগে কি বলেছে, 2 দাগের 1 দাগে বলেছে এই ভেক্টর দুটো ডট প্রোডাক্ট নির্ণয় করো এবং এদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তাহলে অ্যান্সার লেখা শুরু করছি। প্রথম, সর্বদা যে ভেক্টরই বইতে বলে দেওয়া থাকুক না কেন, তোমার সুবিধার্থের জন্য সেই ভেক্টরগুলোকে এ বি সি ডি এরকম করে ধরে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এ ডট বি, এই জায়গায় ভাষাটা লিখবে ধরি, তাহলে স্যারের মনে আর প্রশ্ন থাকবে না। এ ডট বি মানে কি আমরা জানি, এ ডট বি মানে জাস্ট করসপন্ডিং এলিমেন্টগুলোর গুণফল। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে গুণ করা যাবে না। এই জায়গায় রয়েছে আই আর এই জায়গায় রয়েছে জে, আচ্ছা আইটাকে প্যাচ দিয়ে লিখি, এটা রয়েছে আই, এটা জে রয়েছে, জে গুণ করা যাবে না। এই জায়গায় জে রয়েছে, এই জায়গায় জে রয়েছে, তাহলে জের সঙ্গে জে গুণ করলে 1 হয়। আমি বলেছি অনুরূপ এলিমেন্টগুলোর গুণ করতে হবে, উল্টো পাল্টাতে গুণ করা যাবে না। এই জায়গায় কে নেই, অর্থাৎ কে এর মান 0 রয়েছে, 0-র সঙ্গে কে গুণ করলে তো 0। এই জায়গায় আই রয়েছে, এই জায়গায় আই নেই, আই মানে 0 রয়েছে, তাহলে এখানে 0-এর সঙ্গে গুণ করলে 0 হয়। তাহলে শুধুমাত্র জের সঙ্গে জে গুণ হবে। তাহলে এ ডট বি কত পেয়েছি, 1 পেয়েছি। এখন প্রশ্নে বলেছে যে এদের মধ্যবর্তী কোণটাও নির্ণয় করো। তাহলে ভাষাটা লিখছি যে ধরি
ধরি 2 নম্বর অঙ্ক যখন স্টার্ট করবে এরকম একটা চিহ্ন দিয়ে দেবে যাতে বোঝা যায় যে ওইটা আলাদা অঙ্ক আর ওইটা আলাদা অঙ্ক। ধরি এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ ভাষাগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। মধ্যবর্তী কোণ হলো থিটা, তাহলে অবশ্যই বলা যাবে cos থিটা ইজ ইকুয়াল টু কি বলেছিলাম a ডট বি বাই মড a ইন্টু মড বি। সেটা ওইটা দেখেও তোমরা বুঝতে পারছো, আমি ফর্মুলাটা উপরে লিখে রেখেছি অলরেডি। তাহলে আমি cos থিটা ইজ ইকুয়াল টু a ডট বি মানে 1 পেয়েছি, মড a এটার মডিউলাস মানে কি রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 1 প্লাস 1 ইন্টু মড বি মানেও সেমভাবে 1 প্লাস 1। তাহলে আমি দেখতে পাচ্ছি কি যে cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই √2 ইন্টু √2 ইন্টু √2 গুণ করলে কত হয় 2 হয়। তাহলে আমি বাদ বাকি অঙ্কটা এইদিকে করছি, তাহলে আমি বলতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 1/2 পেয়েছি। cos কত ডিগ্রির মান 1/2 হয়, cos কিন্তু 60 ডিগ্রির মান 1/2 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু π/3। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ π/3, ভাষাটাও লিখে দিতে হবে। অতএব এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু π/3। এই হলো অঙ্ক লেখার নিয়ম। তাহলে এইভাবে আমি তোমাদের পরবর্তী যে 4 নম্বর অঙ্কটা আছে সেটা আমি করে দেবো। 2 দাগ আর 3 দাগ তো অলরেডি করানো হয়ে গেছে, যদি বলো তাহলে 2 দাগটা আমি করে দিচ্ছি, 3 দাগ আর 4 দাগটা আবার নিজেরা করে নিও। ওকে, তাহলে আমি 2 দাগের অঙ্কটা করে দিই। তাহলে দেখো আমি 2 দাগের 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা বোর্ডে লিখে নিয়েছি। কি বলেছে এ ভেক্টর মানে এটা এবং বি ভেক্টর মানে এটা, এ আর বি আমি ধরে নিয়েছি আমার বোঝার সুবিধা হয়। তাহলে এই জায়গায় ভাষাটা প্রয়োজনে তোমরা লিখে নেবে যে ধরি এ ভেক্টর মানে এটা, বি ভেক্টর মানে এটা। আমাদের বলেছে সেমভাবে এ ডট বি বের করো এবং এদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তাহলে এই যে আমি লিখছি এ ডট বি কি করে বের করতে হয়, করসপন্ডিং এলিমেন্টগুলোর গুণ করতে হবে। তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, -1 এর সঙ্গে 1 গুণ করলে হয় -1, 2 এর সঙ্গে 1 গুণ করলে হয় 2। তাহলে আমি দেখতে পাচ্ছি হিসাব করে এটা কত পড়ে রয়েছে 2 আর 2 4, তার থেকে 1 চলে গেলে থাকে শুধুমাত্র 3। তাহলে এ ডট বি কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে আবার সেকেন্ড আরেকটা প্রশ্ন করেছে, কি প্রশ্ন, এদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। তাহলে সেই ভাষাটা আমি লিখছি ধরি মধ্যবর্তী কোণ ইজ ইকুয়াল টু থিটা। তাহলে সোনামণিরা আমি কি শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি বাই মড এ মড বি, এটাই তো শিখিয়েছিলাম। তাহলে এ ডট বি কত পেয়েছি আমি 3 পেয়েছি, সেই জন্য আমি ভাষাটা লিখছি যে cos থিটা ইজ ইকুয়াল টু 3 বাই মড এ মানে এইটা, তাই তো। তাহলে সেই জন্য আমি লিখতে পারি √2 এর স্কোয়ার মানে 4, 1 এর স্কোয়ার মানে 1, -1 এর স্কোয়ার মানেও তো 1, মাইনাস সমেত চিহ্ন সমিতি তুমি করো না, কোনো অসুবিধা নেই। আর 2 এর স্কোয়ার এখানে হয় 4 ইন্টু মড বি, সেটা কত রয়েছে, এটা মানে রয়েছে আমাদের 1 1 1, তার স্কোয়ার করলেও 1 1 1 হয়। তাহলে আমি দেখতে পেলাম কত রয়েছে আমাদের, বাদ বাকি অঙ্কটা এই দিকে করি। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 3, দেখো এই জায়গায় হিসাবটাকে দেখিয়ে নিই, 4 আর 4 8, 8 আর 1 হয় কত 9, 9 যদি রুট করি তাহলে হয় 3। তাহলে উপরে রয়েছে 3, নিচে রয়েছে 3, সেই ভাষাটাই লিখছি যে cos থিটা ইজ ইকুয়াল টু 3/3। আর এই জায়গা দেখো রয়েছে 1 প্লাস 1 প্লাস 1 অর্থাৎ √3 রয়েছে, তাহলে এই জায়গা পড়ে রয়েছে √3, 3 3 কেটে গেল। তাহলে আমাদের পড়ে রয়েছে কি, পড়ে রয়েছে cos থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে এই জায়গা থেকে cos কত ডিগ্রির মান 1/√3 হয়, এটা কিন্তু সাধারণভাবে আমাদের জ্ঞাত নেই। তাহলে কিভাবে লিখবো, সেই ক্ষেত্রে সেভাবে লিখবো থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1/√3, এই হয়ে গেল থিটার মান। সামনে বা লিখো, কিন্তু বা, এই বাটা লেখা না আমার একটা অভ্যাস নেই, আমার খুব বাজে অভ্যাস এটা, সামনে কিন্তু বাগুলো লিখে নেবে অবশ্যই। যদি কোনো সময় কোনো সমীকরণের মাঝখানে এরকম সমান সমান থাকে সামনে বা দিতে হয় কিন্তু, আর যদি সমীকরণই না থাকে তাহলে সামনে সমান সমান দিতে হয়। ওকে, তাহলে এই বাটা লিখে নিও। তাহলে থিটার মান এই যে আমি বের করে দিয়েছি, আর এ ডট বি এর মানও আমি বের করে দিয়েছি। তাহলে এইভাবে আরও দুটো অঙ্ক রয়েছে, সেমভাবে লিখে লিখে করে নেবে, ওটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। ওকে, তাহলে এবার আমরা দেখব 3 দাগে কি কি অঙ্ক রয়েছে, সেগুলো পরপর দেখার চেষ্টা করব। আমি কিন্তু 3 দাগের 1 দাগ
অলরেডি তোমাদের বুঝিয়ে দিয়েছি, 3 দাগের 1 দাগ অলরেডি দেখো বোঝানো হয়ে গেছে আমি যখন উদাহরণ দিয়েছিলাম। তাহলে 3 দাগের 2 দাগটা আমি বোঝাচ্ছি আর 3 দাগের 3 দাগটা তোমাদের বাড়ির কাজ থাকছে। ওকে, 3 দাগের 2 দাগ এবার আমি লিখবো, আমি লেখার আগে তোমরা লিখে ফেলো তো দেখি, তোমাদের তো উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম জিনিসগুলো। দেখো 3 দাগের 2 দাগে কি বলেছে, এ ভেক্টর মানে এটা, বি ভেক্টর মানে এটা, এটা বিন্দু আকারে বলে দেওয়া আছে। এটাও যে জিনিস কেউ যদি এইভাবে লেখে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, এটাও যে জিনিস ওটাও সেম একই জিনিস। এইভাবেও ভেক্টর লেখা যায় আবার ওইভাবেও লেখা যায়। যদি এটাকে তুমি লেখো মাইনাস 2i ক্যাপ আর এখানে রয়েছে প্লাস 0j ক্যাপ আর এখানে রয়েছে মাইনাস 6k ক্যাপ, একই জিনিস কিন্তু। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো ভেক্টর দুটি পরস্পর লম্ব, আর লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণ কত হয় 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে cos 90 এর মান কত হয় 0। সেই জন্য আমরা বলতে পারি লম্ব হলে সর্বদা a ডট বি কি হবে 0 হবে, তার মানে তোমাকে a ডট বি 0 দেখাতে হবে, যেটা কিন্তু একটু আগে আমি বুঝিয়েছিলাম। তাহলে সেই জন্যই আমরা বের করছি a ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এই জায়গা দেখতে পাচ্ছি -6, এই জায়গা দেখতে পাচ্ছি 0 রয়েছে, এই জায়গা দেখতে পাচ্ছি +6 রয়েছে, তাই +6 -6 কেটে গেলে 0 হলো। এইবার ভাষাটা কি করে লিখব, যেহেতু এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, অতএব এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর। পরিষ্কার? তাহলে 3 দাগের 2 দাগের অঙ্কটা আমি করে দিয়েছি, 3 দাগের 3 দাগটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, আর 1 দাগ তো আমি আগেই করে দিয়েছি অলরেডি। ওকে, 4 দাগের যে অঙ্কগুলো আমি দেখলাম 4 দাগেও সেমভাবে 3খানা ভেক্টর দিয়েছে, বলেছে প্রমাণ করো প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব হবে। প্রতি জোড়া অর্থাৎ 3টে ভেক্টর, ধরো এ বি সি রয়েছে, তার মানে এ বি লম্ব হবে, বি সি লম্ব হবে, আবার সিও লম্ব হবে। তার মানে কি এ ডট বি তুমি 0 পাবে, বি ডট সি তুমি 0 পাবে, আবার সি ডট এও তুমি 0 পাবে, সেটাই দেখাতে বলেছে। তাহলে 4 দাগের একটি অঙ্ক আমি করে দিই, আর বাকিগুলো বাড়ির কাজ থাকবে, একই অঙ্ক, সময় নষ্ট করে লাভ নেই। দেখো 4 দাগের 1 দাগ যেটা আমি বোর্ডে লিখেছি, বলেছে প্রমাণ করো প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব হবে। কথাটার অর্থ হলো তুমি এ ডট বি বের করবে, দেখবে এটাও 0 হচ্ছে, বি ডট সি বের করবে, দেখবে সেটাও 0 হচ্ছে, আবার সি ডট এ বের করবে, দেখবে সেটাও 0 হচ্ছে। অর্থাৎ এই দুটো লম্ব, এই দুটো লম্ব, আবার এই দুটো লম্ব, সেটাই তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমার মনে হয় না এটা করে আমি সময়টা নষ্ট করব, তোমরা নিজেরাই পারবে। লিখবে এ ডট বি, হিসাব করে দেখবে 0 হয়েছে, বি ডট সিও 0 হয়েছে, সি ডট এও 0 হয়েছে। তারপর লিখবে ওই যে ভাষাটা, যেহেতু এ ডট বি ইকুয়াল টু বি ডট সি, লাস্টের ভাষাটা কী লিখবে সেটা একটু লিখে দিই। এ ডট বি ভাষাটা এইভাবে লিখবে, যেহেতু এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট সি ইজ ইকুয়াল টু সি ডট এ ইজ ইকুয়াল টু 0, মানে সবগুলো ডট প্রোডাক্ট 0, অতএব প্রতিটি ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে, বা প্রতি জোড়া ভেক্টর পরস্পর লম্ব হবে। ক্লিয়ার? তাহলে 4 দাগের অঙ্ক করে আর আমি সময় নষ্ট করছি না, 5 দাগের অঙ্কে সরাসরি আমি চলে যাব। দেখো 5 দাগের 2 দাগে যে অঙ্কটা রয়েছে, এ ভেক্টর বলে দেওয়া আছে, বি ভেক্টর বলে দেওয়া আছে। বলেছে এই ভেক্টর দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে এম এর মান নির্ণয় করো। লম্ব বলেই দেওয়া আছে, লম্ব হলে ডট প্রোডাক্ট কত হবে 0 হবে। যে এই 5 দাগের 1 দাগের অঙ্কটা আমি উদাহরণে বুঝিয়েছিলাম, সেজন্য 5 দাগের 1 দাগের অঙ্কটা আমি লিখিনি, এগুলো নিজেদের করে নেওয়া উচিত, আমি সব শিখিয়ে দিয়েছি। তাহলে এদের ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0 হবে। ভাষাটা কি লিখবো, যেহেতু এ পারপেন্ডিকুলার বি, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এ ভেক্টর ডট বি ভেক্টর করলে -6, এখানে সরি ভুল হয়েছে, এখানে আই, যেখানে দেখো জে রয়েছে আর এখানে রয়েছে আই, তাহলে এই জায়গায় আই তো নেই, যদি বুঝতে না পারো তাহলে 0 ইন্টু আই এরকম করে লিখে নাও। আই ইন্টু এটা গুণ করলে হয় কিন্তু 0, জের সঙ্গে জে গুণ করবো তাহলে -2m, আর কের সঙ্গে কে গুণ করলে -20 ইজ ইকুয়াল টু 0 রয়েছে। তাহলে আমি বলতে পারি -2m ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমরা, শুধুমাত্র 20 ডান দিকে নিয়ে গেলে, তাহলে m ইজ ইকুয়াল টু কত হলো -10, এই হলো m এর মান। তাহলে এইভাবে m এর মান বের করে নেবে। তাহলে 5 দাগের 3 দাগের অঙ্কটাও হোমওয়ার্ক থাকছে তোমাদের। এগুলো তো বেশি জটিল অঙ্ক নয়, এই জন্য আমি কিন্তু এগুলোর করছি না। লম্ব বললেই সর্বদা ডট প্রোডাক্ট 0 করে দেবে, আর লেখার সিস্টেম হলো এটা। তাহলে আমি সরাসরি 6 দাগে চলে যাব এবার। দেখো 6 দাগে যে অঙ্কটা দিয়ে দেওয়া আছে সেটা বলেছে এ ভেক্টর মানে এটা, বি ভেক্টর মানে এটা। তাহলে বলেছে প্রমাণ করো এ প্লাস বি পারপেন্ডিকুলার এ মাইনাস বি হবে। উপরে কিন্তু হেডলাইন, এটা আসলে আমাদের হেডলাইন, যে স্কেলার গুণ আমরা শিখছি তার হেডলাইনটা কিন্তু এটা দিয়ে রেখেছি। আচ্ছা উপরের জিনিসটা আমি মুছে দিই, নাহলে তোমাদের চোখ ওইখানে বারবার চলে যাবে। উপরের জিনিসটা আমি একটু মুছেই দিই, এই যে মুছে দিলাম। নাও, তাহলে আমাদের 6 দাগের প্রশ্নটা দাঁড়ালো এইটা।
বলেছে এ ভেক্টর মানে বলে দেওয়া আছে আর বি ভেক্টর মানে বলে দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি পারপেন্ডিকুলার এ মাইনাস বি হবে। আমি এখান থেকে অ্যান্সার লেখা শুরু করছি। ওকে, তাহলে এ প্লাস বি ভেক্টর প্রথম আগে বের করি। আমাদের তো বলেছে এই দুটো লম্ব প্রমাণ করতে হবে, তার মানে এই দুটো ডট প্রোডাক্ট জিরো প্রমাণ করতে বলেছে, তাই তো? তাহলে এ প্লাস বি আগে বের করতে হবে। এ প্লাস বি মানে সরাসরি যোগ, যোগ করলে 4i ক্যাপ, এটা যোগ করলে হয় শুধুমাত্র জে ক্যাপ, তার কারণ 2 মাইনাস 1, একটা 1 থাকে, -3 প্লাস 2 মাত্র একটা মাইনাস কে ক্যাপ থাকে। এ প্লাস বি পেয়ে গেছি। এ মাইনাস বি ভেক্টর অর্থাৎ এ থেকে বি কে বিয়োগ করব, 1 থেকে -3 বিয়োগ করলে -2i ক্যাপ। ওকে, এটার থেকে এটা বিয়োগ করলে বিয়োগে বিয়োগে যোগ হয়ে যাবে, তাহলে 2 আর 1 হয় 3 জে ক্যাপ। এই জায়গা থেকে এটা বিয়োগ করলে এটা রয়েছে -3 আর এখানে -2, তাহলে হবে -5 কে ক্যাপ। এ প্লাস বিও বের করে নিয়েছি, এ মাইনাস বিও বের করে নিয়েছি। এখন এই দুটো যদি লম্ব হতে হয় তাহলে এদের ডট প্রোডাক্ট কী হবে? 0 হবে। সেই জন্য ভাষাটা লিখছি যে অতএব এ প্লাস বি তার সঙ্গে ডট করছি এ মাইনাস বি। তাহলে ডটটা বের করি, ডট বের করা মানে কি সরাসরি গুণ করে দেওয়া। তাহলে গুণ যদি করি 4 আর এই জায়গা -2, 4 দুগুণ হয় -8, 1 আর এই জায়গা রয়েছে 3, তাহলে এটা হলো 3, 1 আর এই জায়গা রয়েছে -5, তো -1 আর -5 মানে +5, তাহলে দেখতেই তো পেলাম এটা 0 হয়ে গেল। তাহলে ভাষাটা কিভাবে লিখব? যেহেতু কি রয়েছে এ প্লাস বি তার সঙ্গে ডট করেছি এ মাইনাস বি আর সেটা 0 হয়েছে, অতএব এ প্লাস বি পারপেন্ডিকুলার এ মাইনাস বি। এই হলো আমাদের কয় দাগ নাকি 6 দাগের অঙ্কটা। পরিষ্কার সবার কাছে? চলো 7 নম্বর অঙ্কে চলে যাবো তাহলে। এবার দেখো 7 দাগের অঙ্কটা কি দিয়ে দেওয়া রয়েছে। 7 দাগের অঙ্কটাই বলেছে যে এ ভেক্টর মানে এটা, বি ভেক্টর মানে এটা, এবং এ প্লাস বি আর এ মাইনাস বি পরস্পর লম্ব। যদি এরা পরস্পর লম্ব হয় তাহলে এই জায়গায় একটা বাবা জীবন ল্যামডা রয়েছে, ওই ল্যামডার মান বের করতে হবে। 6 দাগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে ভাই? 6 দাগের অঙ্কটা যেমন করে এ প্লাস বি বের করেছিলাম আর এ মাইনাস বি বের করেছিলাম, এটাতেও তেমন করেই আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি বের করব। তাহলে সেটা আগে বের করি, তারপরে বাদ বাকি ইতিহাসটা দেখছি। তাহলে যে লিখছি এ প্লাস বি ভেক্টর, এই জায়গায় 3 আর 1 যোগ করলে হয় 4i ক্যাপ। এ প্লাস বি করলে এখানে হয় 2 প্লাস ল্যামডা, যেমন এই জায়গায় যদি 3 হতো 2 + 3 লিখতাম, তাই 2 প্লাস ল্যামডা। এই জায়গায় রয়েছে জে ভেক্টর, 9 + 3, তাহলে এই জায়গায় রইল 12 কে ভেক্টর। হয়ে গেল। এবার আবার বের করছি এ মাইনাস বি ভেক্টর, এ মাইনাস বি ভেক্টর। তাহলে এ মাইনাস বি যদি আমরা বের করি, এর থেকে এটা বিয়োগ করলে হয় 2i ক্যাপ, এর থেকে এটা বিয়োগ করলে হয় 2, এই জায়গা ভুল হলো, দাঁড়াও, 2 মাইনাস ল্যামডা জে ক্যাপ, আর এর থেকে এটা বিয়োগ করলে হয় +6 কে ক্যাপ। এখন আমাদের কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে এই দুটো পরস্পর লম্ব। লম্ব হলে এদের ডট প্রোডাক্ট কি লিখতে পারি আমরা? 0। আগে 0 লিখি, তারপর কি হয় সেটা দেখব, অত আগে ভাবতে হবে কেন? তাহলে আমরা লিখছি যে যেহেতু এ প্লাস বি সেটা লম্ব হবে কার সঙ্গে? এ মাইনাস বি, অতএব আমি লিখতে পারি এ প্লাস বি তার সঙ্গে ডট প্রোডাক্ট এ মাইনাস বি সেটা = 0 হবে। তাহলে সেই জন্য আমি লিখছি এ প্লাস বি আর এ মাইনাস বি এর ডট করছি, এই দুটো গুণ করলে হয় 8, এই দুটোর গুণ করব। দেখো একটা মজার বিষয়, এখানে দেখো আবার একটা ফর্মুলা রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এই দুটো যখন গুণ করছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লাস 12-এ উঠে যদি বলো স্যার আমি এই সূত্র জানি না, তাহলে তোমার বাড়ি খুঁজে গিয়ে তোমাকে পিটিয়ে আসা উচিত। তাহলে 2 এর স্কোয়ার করলে হয় 4, আর এই জায়গায় রয়েছে মাইনাস ল্যামডা স্কোয়ার, আর এখানে 12 গুণ 6, 6 × 12 হয় 72 হলো 0। ওকে, তাহলে আমি বলতে পারি কি যে মাইনাস ল্যামডা স্কোয়ার এই সব যদি যোগ করি 72 আর 8 80 আর 4 84, 84 ওইদিকে গেলে হবে -84। ওকে, তাহলে মাইনাস ক্যান্সেল করে দিলাম, ল্যামডা স্কোয়ার = 84, ল্যামডা √84, √84 মানে সেটাকে দেখো লেখা যায় 84 = 4 গুণ 21 লেখা যায়। তাহলে 4-এর রুট করলে হয় 2, আর 21-এর √ওভার করা যায় না, তাহলে অ্যান্সার হবে অবশ্যই এখানে প্লাস মাইনাস দিতে হবে, কিন্তু অবশ্যই দিতে হবে প্লাস মাইনাস। তাহলে অ্যান্সার হবে কি ল্যামডা = +-2 √21। তাহলে 7 দাগের অঙ্ক এইভাবে সমাধান করতে হবে।
7 দাগের অঙ্কটাই এই জায়গায় ল্যামডা না দিয়ে এই জায়গায় যদি ল্যামডা দিত তাহলে কি তোমরা অঙ্কটা পারতে না? এ তো ইজি অঙ্ক একদম, শুধু কনসেপ্টটা মাথায় রাখতে হবে। কি বলেছে? লম্ব ডট প্রোডাক্ট 0 লিখে দাও, সেখানে একটা ইকুয়েশন আসবে, সেখান থেকে ল্যামডার মান বেরিয়ে যাবে অবশ্যই। ওকে, তাহলে এগিয়ে যাব সামনের দিকে আমরা। দেখো কোশ্চেন নম্বর 8-এ কি বলেছে? এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, তাহলে এ প্লাস বি ও এ মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে। মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে হয় তাহলে সেই ফর্মুলাটা মনে পড়ে, cos θ = উপরে ডট প্রোডাক্ট অর্থাৎ এ ডট বি আর নিচে হয় তাদের মডিউলাস ভ্যালু। এটাই তো ছিল, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে উপরে তাদের ডট প্রোডাক্ট, নিচে তাদেরই মডিউলাস ভ্যালু। এই জায়গায় বলেছে এই দুটোর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে আগে এই দুটো বের করব, তারপর ওদের ডট প্রোডাক্ট উপরে লিখবো, ওদের মডিউলাস ভ্যালু নিচে লিখবো। পরিষ্কার? তাহলে আগে ওই দুটো বের করি। তাহলে এই জায়গায় লিখছি এ প্লাস বি মানে যোগ করলে 5i ক্যাপ, যোগ করলে এটা হয়ে যাচ্ছে 0, আর এই জায়গায় আমাদের রয়েছে কত? 3 - 2, তার মানে শুধুমাত্র 1 থাকবে, 3 থেকে 2 চলে গেলে শুধুমাত্র 1 থাকবে। তাহলে এ প্লাস বি হলো এটা। এবার এ মাইনাস বি করছি, এ মাইনাস বি যদি আমরা করি তাহলে এর থেকে এটা বিয়োগ করলে হয় -i ক্যাপ, এর থেকে এটা বিয়োগ করলে হয় -2j ক্যাপ, এর থেকে এটা বিয়োগ করলে হয় +5k ক্যাপ। এ প্লাস বিও পেয়ে গেছি, এ মাইনাস বিও পেয়ে গেছি। এবার ভাষাটা লিখছি যে ধরি এ প্লাস বি ও এ মাইনাস বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হলো থিটা। ধরি এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ = থিটা। তাহলে আমরা লিখতে পারি কি? cos θ = এই দুটো ডট প্রোডাক্ট উপরে, তাহলে ডট প্রোডাক্ট যদি আমরা বসাই 5 × -1 - 5, 0 × 2 মানে সেটা হলো 0, আর 1 × 5 মানে শুধুমাত্র 5, আর নিচে রয়েছে তাদেরই মডিউলাস ভ্যালু। আমি শুধুমাত্র লিখছি এ প্লাস বি তার মড আর এ মাইনাস বি তার মড। কেন লিখছি? আমার ব্রেন কিন্তু অলরেডি বলে দিয়েছে 5 আর 5 যখন আমরা কেটে দেবো তখন 0 হয়ে যাবে, 0/something মানে 0। তাহলে এই সামথিংটা কষ্ট করে কেন বের করব? কষ্ট করে বের করার তো কোনো দরকার নেই, টাইমটা কেন নষ্ট করব আমরা? তাহলে আমরা লিখতে পারি cos θ = 0, অতএব θ = 90 ডিগ্রি। এটাই আমাদের জিজ্ঞাসা করেছে, ওদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তার মানে আসলে এরা দুজন পরস্পর লম্ব, আর কিচ্ছু না। ওকে, তাহলে 8 নম্বর কোশ্চেন আমি করে দিয়েছি। এবার তোমাদের বইয়ের 9 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেই 9 নম্বর কোশ্চেন আমি দেখলাম তোমাদের ভেক্টর অভিক্ষেপ এবং স্কেলার অভিক্ষেপ বের করতে বলেছে। এই ভেক্টর অভিক্ষেপ করতে হলে আমাদের ক্রস প্রোডাক্ট শিখতে হবে, ক্রস প্রোডাক্ট না শিখে ওটা কিন্তু করা যাবে না। তাহলে ডট প্রোডাক্টের রিলেটেড আর কি অঙ্ক আছে তোমাদের বইতে সেই অঙ্কগুলো আমি করে দেবো, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যে অঙ্কগুলো রয়েছে তোমাদের 37 নম্বর পেজে, সেখানে এই ডট প্রোডাক্ট দিয়ে আর কি অঙ্ক করা যাচ্ছে সেগুলো আমি আজকে করিয়ে দিচ্ছি। ওকে, তাহলে তোমরা বই বের করবে, কোন অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি বইতে টিক দিয়ে রাখবে। নেক্সট ভিডিওতে নিশ্চয়ই আমি বাকি অঙ্কগুলো করে দেবো। ওকে, তখন কিন্তু বাকিগুলো আবার কমপ্লিট হয়ে যাবে তোমাদের। তাহলে বই বের করবে সবাই, আমি কোন অঙ্কগুলো করাচ্ছি সেটা ধরে টিক দিয়ে রাখবে কিন্তু। চলো এগিয়ে যাই সামনের দিকে। দেখো আমি দেখলাম তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্ক যেটা রয়েছে, 20 নম্বর অঙ্ক যেটা রয়েছে এবং 22 নম্বর অঙ্ক যেটা রয়েছে, 12, 20 আর 22 এই তিনটে ডট প্রোডাক্ট দিয়ে হয়ে যাবে। তাহলে এই তিনটে আগে করে নেবো, তারপর ক্রস প্রোডাক্ট শিখবো, বাকি অঙ্কগুলো করব। কারণ একই ধারাবাহিকভাবে যদি আমরা চলি তাহলে কিন্তু বেশি শেখা যাবে। আর যদি একটা থিওরি পুরো সব থিওরি আগে শিখে নিলাম তারপরে গিয়ে যদি অঙ্ক করি, ওই থিওরি দেখবে অঙ্ক করতে করতে সব তুমি ভুলে গেছো। এই জন্য যে থিওরি শিখবো তার রিলেটেড সব অঙ্ক আগে শিখে নেবো। ওকে, তাহলে 12, 20 আর 22 এই তিনটে আমি করার চেষ্টা করছি। দেখো 12 দাগের 1 দাগে কি দিয়েছে? মড এ মানে এটা, মড বি মানে এটা, আর এ ডট বি এটা বলে দেওয়া আছে। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে মধ্যবর্তী কোণ তো আগে আমাকে ধরে নিতে হবে। তাহলে সেই ভাষাটাই লিখছি, ধরি এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ = থিটা। তাহলে আমরা কি শিখেছিলাম? এর আগের অঙ্কটাও তো সেটা করলাম যে cos θ = এ ডট বি উপরে বসাবো বাই মড এ ইন্টু মড বি সেটা নিচে বসাবো। তাহলে এই জায়গায় আমাদের বলে দেওয়া আছে কি? বলে দেওয়া আছে দেখো সবগুলো ভ্যালু। এ ডট বি মানে √6 বলে দেওয়া আছে, মড এ মানে √3 বলে দেওয়া আছে, মড বি মানে শুধুমাত্র 2 বলে দেওয়া আছে।
√3 দিয়ে √6কে কাটলে √2 হয়, আর √2 দিয়ে 2কে কাটলে √2 হয়, কারণ √2 গুণ √2 মানেই তো 2। তাহলে আমি বলতে পারি cos θ = 1/√2 পেয়েছি। cos কত ডিগ্রির মান 1/√2? cos কিন্তু 45 ডিগ্রির মান 1/√2। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত পেয়ে গেলাম আমরা? এ ও বি এর মধ্যবর্তী কোণ পেয়েছি আমরা π/4। ওকে, এবার 12 দাগের 2 নম্বর অঙ্কটা করব। আমি একটা কথা বলি, দেখো মানুষ মাত্রই ভুল হতে পারে। আমি তোমাদের যে থিওরি শেখাচ্ছি সেই অনুযায়ী অঙ্ক করছি, এবার পরবর্তী আবার থিওরি শেখাবো সেই অনুযায়ী অঙ্ক করব, হয়তো 2-1টা অঙ্ক আমার ছুটে যেতে পারে। এই সংক্ষিপ্ত প্রশ্নাবলী 2-1টা অঙ্ক আমার ছুটে যেতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে মনে করিয়ে দেবে বা ওই ভিডিওটার নিচেই কমেন্ট করে দেবে, স্যার এই অঙ্কটা কিন্তু বাদ পড়ে গেছে। সংক্ষিপ্ত প্রশ্নাবলীর ক্ষেত্রে বলছি, শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নাবলীর। বড় অঙ্ক আমি বেছে বেছে করাবো, বড় অঙ্কের সব কিন্তু প্রয়োজন নেই, টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। তাহলে তোমরা যদি কমেন্ট করে দাও, নিশ্চয়ই তার পরের ভিডিওতে দেখবো ওই অঙ্কটা তোমরা পেয়ে গেছো। আমার ভুল হতে পারে, অনেক সময় ধরো আমি কোনো এক জায়গায় একটা অঙ্ক করলাম, যোগ বিয়োগে আমার ভুল হতে পারে, আমি স্বীকার করছি। মানুষের ভুল হয়, একমাত্র শয়তানের ভুল হয় না, কিন্তু ভুল হয়। সেটা আমাকে অবশ্যই বলে দেবে, স্যার এই জায়গায় না আপনি ভুল করেছেন। আমার কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই। আমি তো এই জায়গায় তোমাদের শেখাতে এসেছি, আমি যদি ভুল শিখিয়ে দিই তোমাদের, সেটা তোমাদের তো ক্ষতি হবে। কোনো জায়গায় যদি ভুল হয় কমেন্টে সেটা জানাবে, আমি একবার রিচেক করে অবশ্যই তোমাদের উত্তরটা দিয়ে দেবো। 12 দাগের 2 নম্বর অঙ্কটা এবার করি তাহলে। দেখো কোশ্চেন নম্বর 12-র 2 দাগে কি বলেছে, এই ভেক্টরটা ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে। এই ভেক্টরটাই কিন্তু, অন্য কোনো ভেক্টর না। তাহলে এই ভেক্টরের এটুকু হলো এক্স অক্ষের উপাংশ, এটুকু হলো ওয়াই অক্ষের উপাংশ, এটুকু হলো জেড অক্ষের উপাংশ, তাই তো? তাহলে ওয়াই অক্ষে কত রয়েছে? শুধুমাত্র জে ক্যাপ রয়েছে, ওইটুকুকে আমি বি ভেক্টর ধরে নিচ্ছি। তাহলে আমি ধরছি এই যে বি ভেক্টর ইজুগাল টু, শুধুমাত্র এখানে কিন্তু জে ক্যাপ আছে, 2j থাকলে 2j আমি লিখতাম। এখন প্রশ্নটা তোমার চেনা হয়ে গেছে কিনা দেখো তো, যে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তোমার পরিচিত প্রশ্ন হয়ে গেছে তো এবার? তাহলে সেই জন্য আমি লিখছি, ধরি এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ ইজুগাল টু থিটা। তাহলে আমি বলতে পারি কি, cos θ ইজুগাল টু এই দুটো ডট প্রোডাক্ট করলে এখানে আই আছে, আই নেই, হবে না। জে আর জে গুণ করলে শুধুমাত্র 1 হয়, কে আছে কে নেই, হবে না। বাই √ওভার এটার মডিউলাসের স্কোয়ার, √2 তার স্কোয়ার করলে হয় 2, 1 তার স্কোয়ার করলে 1, 1 তার স্কোয়ার করলে 1, ইন্টু মড বি 1 তার স্কোয়ার করলে হয় 1। তাহলে আমি বলতে পারি cos θ ইজুগাল টু 1/2, আর একে 3 আর একে 4, 4-এর রুট করলে হয় 2। এবার নিজেকে প্রশ্ন করো, cos কত ডিগ্রির মান 1/2? cos কিন্তু 60 ডিগ্রির মান 1/2। তাহলে θ ইজুগাল টু π/3। তাহলে এই হলো আমাদের 12 দাগের 2 নম্বর অঙ্ক। একটা কথা কি জানো তোমরা, যে অঙ্ক আমাকে বিভিন্নভাবে দিতে পারে, অঙ্কটা আমি কিভাবে গ্রহণ করছি সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই অঙ্কটা দেখো বলেছিল এটা ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, অঙ্কটাকে কিন্তু আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি। যখনই তৈরি করে দিয়েছি তোমাদের ব্রেন সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা স্যার এই অঙ্কটা তো পরিচিত আছে আমাদের, এই অঙ্কটা তো খুব ইজিভাবে আমরা করতে পারবো। তাহলে সবসময় মনে রাখবে, কোনো একটা প্রশ্নে 2 ধরনের জিনিস থাকে। একটা ডেটা তোমাকে বলে দেওয়া আছে, আর ওই ডেটার সাপেক্ষে তোমাকে কিছু বের করতে বলা হয়েছে। কি ডেটা বলে দেওয়া আছে এটা যদি তুমি বুঝতে পারো, আর কোথায় পৌঁছাতে হবে এটা যদি তুমি বুঝতে পারো, কোন পথে যেতে হবে তুমি এমনিই বুঝে যাবে। বোঝা গেছে? যে কি আমার কাছে দিয়ে দেওয়া আছে আর কোথায় পৌঁছাতে হবে, এই দুটো ধারণা যদি পরিষ্কার হয়, আমি কোন পথে যাব অবশ্যই আমি বুঝে যাব। এই জন্য কোনো একটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, ভালো করে দেখবে, এবং প্রশ্নের মধ্যেই কিন্তু যাওয়ার পথটা বলে দেওয়া থাকে। 12 দাগের 3 দাগ করে ফেলি, তাহলে এগিয়ে যাই সামনের দিকে। দেখো 12 দাগের 3 দাগে বলেছে এ ভেক্টর তার মান 2, বি ভেক্টর তার মান 3, আর এ ডট বি তার মান 4। তাহলে মড অফ এ মাইনাস বি এটা নির্ণয় করো। একটু যদি তোমরা ফোকাস দিয়ে পড়াশোনা করে থাকো আজকে, দেখো আজকে ভিডিওর শুরুতে আমি তোমাদের শিখিয়েছিলাম কি, যে এ ডট এ ইজুগাল টু মড এ তার স্কোয়ার। ওই জায়গায় আমি এমন একটা উদাহরণ দিয়েছিলাম যে এ প্লাস বি তার মডের স্কোয়ার করলে এ প্লাস বি ডট এ প্লাস বি লেখা যায়। এই জিনিসটা কি আমি শিখিয়েছিলাম, তোমাদের মনে পড়ে? তাহলে যদি কোনো সময় এরকম মডিউলাস ভ্যালু বের করতে বলা হয়, তখন এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করব, খুব সহজেই তাহলে মান বেরিয়ে যাবে। ওকে, ওই জন্যই কিন্তু আমি সেই সময় ওটা শিখিয়ে এসেছিলাম। তাহলে আমি এটা মুছে দিয়ে অঙ্কটা স্টার্ট করছি। তাহলে আমি বলতে পারি এ মাইনাস বি তার মডিউলাসের স্কোয়ার ইজুগাল টু এ মাইনাস বি ডট এ মাইনাস বি।
দেখো এবার এটার গুণ করা কি খুব কঠিন বিষয়? ছোটবেলায় যেমন করে আমরা এটা ডট প্রোডাক্ট শিখে এসেছি সেম ভাবে এটা ডট প্রোডাক্ট করব। তাহলে এই যে লিখছি এ ডট এ ডট এ, আবার লিখছি এ ডট বি, এই যে এ ডট বি, আবার লিখছি বি ডট এ, তাহলে এই যে বি ডট এ, আবার বি ডট বি, তাহলে বি ডট বি। পরিষ্কার? তাহলে মনে করে দেখো তো এ ডট এ মানে কি শিখিয়েছিলাম? এ ডট এ মানে মড এ তার স্কোয়ার, তাহলে এই যে রইল মড এ তার স্কোয়ার। এ ডট বিও যা বি ডট এও তাই, আমি প্রমাণ করে দিয়েছিলাম আজকের বইয়ের 1 নম্বর কোশ্চেনে। তাহলে আমি এটাকেও এ ডট বি লিখতে পারি ঘুরিয়ে, তাহলে এ ডট বি এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে, তাই 2খানা এ ডট বি রয়েছে, আর এখানে রয়েছে মড বি তার স্কোয়ার। এটা ঘুরিয়ে লিখেছ সেটা সাইডে তোমার লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে? যেহেতু এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, এটা সাইডে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। ওকে, তাহলে এইবার যদি একটু তোমরা ফলো করো, এইটা আমি যখন গুণ করেছি মড এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মড এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে এ মাইনাস বি ডট এ মাইনাস বি, এটা তো একটা হোল স্কোয়ারের ফর্মুলা রয়েছে, সেটাকে আমরা ডাইরেক্ট যদি লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, সেটা 100% সঠিক হবে। সেই ক্ষেত্রে শুধু সাইডে এই কথাটা লিখে দিতে হবে। তাহলে মাঝখানের লাইনটা যদি না করে তোমরা সরাসরি এই লাইনটা করো তাও কিন্তু সঠিক হবে। তাহলে এই যে মড এ এর মান বলে দেওয়া আছে 2, 2 এর স্কোয়ার করলে 4, এ ডট বি 4 বলে দেওয়া আছে, তাহলে এই জায়গায় 4 বসালাম। মড বি তার মান বলে দেওয়া আছে 3, 3 এর স্কোয়ার করলে 9, তাহলে 9 আচ্ছা 13, 13 থেকে এইটা যদি চলে যায় 8, 13 থেকে 8 চলে গেলে থাকে শুধুমাত্র 5। তাহলে আমি বলতে পারি যে অতএব এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। এখন আমাকে জিজ্ঞাসা করেছে শুধুমাত্র এ মাইনাস বি মানে কত, তাহলে এ স্কোয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দিলে হয় এ মাইনাস বি তার মডিউলাস মানে √5। এখানে কিন্তু প্লাস মাইনাস দেবে না ভাই, কেন দেবে না? এখানে মড রয়েছে, মড তো নেগেটিভ হতে পারে না, সেই জন্য এখানে কিন্তু প্লাস মাইনাস দেবে না। তাহলে এটাই ছিল আমার 12 দাগের 3 দাগের অঙ্কটি। ওকে, তাহলে চলে যাবো এরপরে যে অঙ্কটা বলেছিলাম 20 দাগের অঙ্ক, সেই অঙ্কটা করিয়ে দেবো এবার। দেখো তোমাদের বইয়ের 20 নম্বর প্রশ্নে দিয়ে দেওয়া আছে মড এ এটা, মড বি এটা, এ ডট বি এটা, তাহলে এর মানটা নির্ণয় করো। আমি কিন্তু বলেছি আমি যে থিওরি শেখাবো সেই থিওরি রিলেটেড যত অঙ্ক আছে বই থেকে আগে সেটা করিয়ে নেব, তারপর নতুন থিওরি শেখাবো, আবার বইয়ের বাদবাকি অঙ্কগুলো করে দেবো। তাহলে কি হবে, একই জাতীয় অঙ্ক করলে আমি যখন বোঝাবো আমার আগে তোমরা করতে পারবে, সেই জন্য একই জাতীয় অঙ্ক করব। আর যখন আমি সব থিওরি বলে নিয়ে তারপরে যদি অঙ্ক করতে যাই তোমাদের মাথায় দেখবে গোলমাল পাকি, একদম মনে হবে যেন কী পড়াচ্ছে, মাথায় হাতুড়ি পেটাচ্ছে, করতে ইচ্ছা করবে না। ওকে, তাহলে এই অঙ্কটা করি। একদম সহজ অঙ্ক, নর্মাল যেমন গুণ করতে হয় তেমনই গুণ করব। এই যে 3 গুণ 2, 3 2 6, এ ডট এ, এ ডট এ। 3 গুণ 7, 3 7 21, এ ডট বি, তাহলে এখানে রইল এ ডট বি। 5 গুণ 2 করলে মাইনাস 5 2 10, বি ডট এ, এখানে পড়ে রইল বি ডট এ। আবার যদি এইটা দিয়ে একে গুণ করি মাইনাস 35, আর এখানে রয়েছে বি ডট বি, তাহলে বি ডট বি হলো। এইবার দেখো তো এ ডট এ মানে মড এ তার স্কোয়ার লেখা যায়, বি ডট বি মানে মড বি তার স্কোয়ার লেখা যায়, এ ডট বিও যা বি ডট এও তাই, তাই তো? তাহলে সেই জিনিসগুলো সাজিয়ে লিখছি 6 মড এ তার স্কোয়ার। এইখানে রয়েছে 21টা এ ডট বি, তার থেকে এই জায়গায় 10টা বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকে 11টা এ ডট বি। ওকে, আমি কিন্তু এটা ঘুরিয়ে লিখেছি এ ডট বি মানে বি ডট এ, সেটা আমি লিখে দেবো ওইদিকে। আর এই জায়গায় রয়েছে 35 মড বি তার স্কোয়ার। সাইডে লিখবো কি, যেহেতু এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ, সাজিয়ে লিখেছি আমি। তাহলে আমার মড এ এর মান কত বলেছে 2, 2 এর স্কোয়ার করলে 4, 4 ছক হবে 24, একবারে লিখেছি। এ ডট বি মানে 1, 11-র সঙ্গে 1 গুণ করলে 11 হয়। মড বি, বি মানে 1, তার স্কোয়ার করলে কত হয়, স্কোয়ার করলে কিন্তু হয় আমাদের 1, তাহলে 35 আর 1 গুণ করলে 35ই হয়। তাহলে দেখতে পাচ্ছি এই দিকে রয়েছে 24 আর 11 35, আর এই দিকেও রয়েছে 35, কাটাকাটি করলে হবে 0, তাহলে এর মানটা হলো 0। এটাই ছিল আমাদের 20 দাগ। ওকে, তাহলে এইবার ডট প্রোডাক্ট দিয়ে আর একটি অঙ্ক করা যাবে এখানে, সেটা হলো 22 দাগ। তাহলে 22 দাগের অঙ্কটি এবার আমি তোমাদের করে দেবো। 22 দাগের অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করলেও পারবে। কি বলেছে, দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে ল্যামডার মান নির্ণয় করো। এই সেম ভাবে ডট প্রোডাক্ট ইজ ইকুয়াল টু 0 লিখে দেবো, সেখান থেকেই তো একটা ইকুয়েশন পাবো, সেখান থেকেই তো ল্যামডার মান হয়ে যাবে। তাহলে আমি মুছে অঙ্কটা লিখতে লিখতে তোমরা করে ফেলো। দেখো 22 নম্বর কোশ্চেনে কি বলেছে, মড এ মানে এটা, মড বি মানে এটা। এ প্লাস ল্যামডা বি ও এ মাইনাস ল্যামডা বি ভেক্টরটা
যদি পরস্পর লম্ব হয় তাহলে ল্যামডার মান নির্ণয় করো। আচ্ছা, দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে কি লিখতে পারি আমরা? তোমাদের যদি জিজ্ঞাসা করি, আমার যে স্টুডেন্টগুলো রয়েছে সাইনথিকাকেই যদি জিজ্ঞাসা করি, সাইনথিকা এই দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তুমি কি লিখতে পারবে? তোমার স্যার তোমাকে কি শিখিয়েছে? লম্ব হলে কি হয় নাকি ডট প্রোডাক্ট 0 হয়? তাহলে সেই জন্যই আমি লিখি যেহেতু এ প্লাস ল্যামডা বি ভেক্টর লম্ব এ মাইনাস ল্যামডা বি ভেক্টর, অতএব এ প্লাস ল্যামডা বি ভেক্টর ডট এ মাইনাস ল্যামডা বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এটা লিখতে পারো। তাহলে এবার এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, তাহলে সেটা ফর্মুলা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই জন্যই আমি লিখছি এ তার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার করলে পরে ল্যামডা স্কোয়ার আর মড বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলো। সাইডে লিখতে হবে এই সূত্রটা কখন লেখা যায়? যখন এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ হয়। যেহেতু এটা হয় সেই জন্যই কিন্তু ফর্মুলাটা লেখা গেছে, আগে অঙ্কগুলোই দেখিয়েছি। মড এ মানে 4 বলেছে, তাহলে 4-এর স্কোয়ার করলে হয় 16, ল্যামডা স্কোয়ার হইলো। মড বি মানে 3 বলেছে, 3-এর স্কোয়ার করলে হয় 9 ইজ ইকুয়াল টু 0 পেলাম। তাহলে আমি বলতে পারি যে ল্যামডা স্কোয়ার ইন্টু 9 ইজ ইকুয়াল টু কত হলো 16, বা ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু 16/9, বা ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4/3, কারণ স্কোয়ার ওইদিকে গেলে হবে রুট ওভার, তাই প্লাস মাইনাস 4/3। তাহলে এটাই হলো আমাদের 22 নম্বর কোশ্চেন। ওকে, দেখো তাহলে তোমাদের পেজ নাম্বার 36 এবং 37-এ যে সংক্ষিপ্ত প্রশ্নাবলী আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নাবলীর যে কটি অঙ্ক ডট প্রোডাক্টের উপর ভিত্তি করে করা যাবে সেই অঙ্কগুলো থিওরি সমেত সেই অঙ্ক সব আমি কিন্তু করিয়ে দিয়েছি। এবার বাদ বাকি যে অঙ্কগুলো রয়েছে সেটার জন্য নতুন থিওরি দরকার হবে। অনেকক্ষণ কিন্তু ক্লাসটা করে নিলাম, সেই জন্য আজকে আর আমি নতুন কোনো থিওরি শেখাবো না এবং অঙ্ক করাবো না। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি কিন্তু তোমাদের ক্রস প্রোডাক্ট শেখাবো, একইভাবে যেমন করে ডট প্রোডাক্ট আজকে শেখালাম, গল্প করে করে একটা ছন্দে শিখিয়েছি, ঠিক সেমভাবে তোমাদের ক্রস প্রোডাক্টটাও কিন্তু আমি শেখাবো। ক্রস প্রোডাক্টটাও যেন তোমাদের কাছে সহজ মনে হয় সেই কাজটাই কিন্তু আমি করব। তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত পিছনে যে ক্লাসগুলো আমি দিয়েছি প্রত্যেকটা ক্লাস করবে, এবং যদি আমার কোনো অঙ্ক ভুল হয়ে থাকে সেটা কমেন্টে জানাবে। পড়ানোটা কেমন লাগলো, আজকের ক্লাসটা তোমরা কেমন উপভোগ করলে, প্রত্যেকটা জিনিস কিন্তু জানাবে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমার সুন্দর কমেন্ট জানাবে, কারণ তোমার সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও সুন্দর ক্লাস দিতে সাহায্য করবে, তাই তো? ওকে, তাহলে অপেক্ষা করো পরবর্তী ক্লাসের জন্য। পরবর্তী ক্লাসও কিন্তু ধামাকাদার হতে চলেছে এবং সেখানেও তোমরা ধামাকাদার কিছু শিখতে চলেছো। মনে রাখবে সবসময় একটা কথা, জীবনে প্রতিটা দিন যেন নতুন দিন হয়, অর্থাৎ প্রতিটা দিন যেন তুমি কিছু শিখতে পারো। এমন কোনো দিন যেন তোমার জীবনে না আসে যে সেই দিনটা তোমার কাছে পুরো একদম বন্ধ হয়ে গেল, অর্থাৎ সেই দিনে তুমি কিছু শিখতে পারোনি। এমন দিন যেন জীবনে আমাদের কারোই না আসে। প্রত্যেকটা দিন যেন একটা নতুন জীবন হয় এবং নতুনভাবে আমরা শিখতে পারি। ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করি সবসময়ের জন্য, এবং তোমরাও সেটাই চাইবে যেন প্রতিদিন গতদিন যা শিখেছি আজকে তার থেকে বেশি শিখবো। এটাই টার্গেট নিয়ে জীবনে এগোবে, দেখবে একটা সময় গিয়ে তুমি সাকসেসফুল অবশ্যই হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থেকো অবশ্যই, এবং তোমার সুন্দর মতামত অবশ্যই জানিও কিন্তু।